নমস্কার ডব্লিউবি এসএলএসটি ক্লাসে আজকে আমরা আলোচনা করব 2016 সালে যে তোমাদের পরীক্ষাটা হয়েছিল 11-12 সেই পরীক্ষার কিছু কোশ্চেন আজকে আমরা এখানে আলোচনা করব। তাহলে চলো তাহলে শুরু করা যাক। আচ্ছা, আমি প্রত্যেকটা অঙ্ক এখানে শেয়ার করব এবং প্রত্যেকটা অঙ্কের সলিউশন তোমাকে আমি করে দেবো। সো একটা ভিডিওর মধ্যে হয়তো সব কিছু আলোচনা করা যাবে না। আচ্ছা দেখো, বলছি যে তিনটে ভেক্টর দেওয়া আছে 2i প্লাস জে, 2i মাইনাস জে প্লাস কে, i প্লাস 2j মাইনাস 3k আর 3i প্লাস pj প্লাস 5k আর কোপ্ল্যানার। দেন ভ্যালু অফ পি কত হবে? তাহলে এই অঙ্কটা করতে গেলে আমরা জানি যে তিনটে ভেক্টর ধরো আছে এ, বি অ্যান্ড সি। এই তিনটে ভেক্টর যদি কোপ্ল্যানার হয় তাহলে সেই কোপ্ল্যানারিটি কন্ডিশন হলো এ ডট বি ক্রস সি ইকুয়াল টু হলো 0। আচ্ছা, এ ডট বি ক্রস সিকে আমরা ম্যাট্রিক্স ফর্মে কী বলে লিখতে পারি? এর তিনটে কম্পোনেন্ট আছে a1, a2, a3, বি এর তিনটে কম্পোনেন্ট b1, b2, b3 এবং সি এর তিনটে কম্পোনেন্ট c1, c2, c3। সো এটা করলে আমাদের কী হতে হবে? 0 হতে হবে। তো সেমভাবে আমরা এটাকে ধরে নিচ্ছি এ, এটাকে ধরে নিচ্ছি বি, এটাকে ধরে নিচ্ছি সি। তাহলে এর তিনটে কম্পোনেন্ট তাহলে কী আছে? 2 মাইনাস 1 1, জাস্ট কিছু করলাম না। এ কে আমরা লিখলাম 2i মাইনাস জে প্লাস কে। তাহলে জাস্ট এর কোফিশিয়েন্টগুলো দেখো, আই ক্যাপের কোফিশিয়েন্ট হচ্ছে 2 এখানে লিখলাম, জে ক্যাপের কোফিশিয়েন্ট হলো -1 এখানে লিখলাম, কে ক্যাপের কোফিশিয়েন্ট হলো 1 এখানে লিখলাম। সিমিলারলি বাকিগুলো আমাদের হবে 1 2 মাইনাস 3 3 p 5। এটার ডিটারমিনেন্ট করলে কী হবে? 0 হবে। তো এটা সলভ করে নিই যেভাবে তোমরা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট সলভ করো। তা 2 মাল্টিপ্লাইড বাই 10 প্লাস 3p প্লাস 1 মাল্টিপ্লাইড বাই 5 প্লাস 9 প্লাস 1 মাল্টিপ্লাইড বাই p মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে এটা সলভ করলে আমি তাহলে কি পাচ্ছি? 20 প্লাস 6p প্লাস 14 প্লাস p মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে সলভ করে পাচ্ছি 34 20 প্লাস 14 মানে 34 মাইনাস 6 ইকুয়াল টু 28 28 প্লাস 7p ইকুয়াল টু 0। তাহলে আমার p চলে আসছে -4। তাহলে p এর ভ্যালু যদি -4 হয় তাহলে ওই তিনটে ভেক্টর তাহলে কোপ্ল্যানার হবে। তাহলে আমাদের অপশন তাহলে একবার চেক করে নিই ওপরে গিয়ে। -4 অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের একটা অঙ্ক তাহলে হয়ে গেল। নেক্সট পরের অঙ্কটা আমি শেয়ার করছি। প্রবলেম নাম্বার 2। এই অঙ্কটা দেওয়া হয়েছে। দ্য আইগেন ভ্যালুজ অফ দ্য ম্যাট্রিক্স। আমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং সেই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুজ আমাকে বের করতে বলেছে। তো এটাও খুব সহজ অঙ্ক। এই অঙ্কটা করার জন্য তুমি দুভাবে করতে পারো। একটা হচ্ছে তোমাদের কাছে পসিবল যেটা ওয়ে আউট আছে, ম্যাট্রিক্সটাকে তুমি লিখলে এ ম্যাট্রিক্স, আমি নাম দিলাম এ ম্যাট্রিক্স। সেই ম্যাট্রিক্স আমাকে দেওয়া আছে 0 1 1 0। তাহলে আমরা তার করেসপন্ডিং যে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন হয়, আমরা জানি যে তার করেসপন্ডিং যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হয়, সেই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা আমরা জানি। সেটা আমাদের হয় a মাইনাস ল্যামডা i ইকুয়াল টু 0। এই ম্যাট্রিক্সকে লিখতে পারি 0 1 1 0 মাইনাস ল্যামডা। আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে আমরা জানি 1 0 0 1 সমান হয়ে গেল 0। তাহলে আমরা এটা করতে পারি 0 1 1 0 মাইনাস, এবার ল্যামডা দিয়ে আমরা এই ম্যাট্রিক্সটিকে আমরা গুণ করব। তাহলে কী হবে? ল্যামডা 0 0 ল্যামডা ইকুয়াল টু 0। এবার আমরা এলিমেন্ট ওয়াইজ এলিমেন্ট সাবট্রাকশন করব। 0 থেকে ল্যামডা বিয়োগ করলে থাকবে আমাদের মাইনাস ল্যামডা, 1 1 মাইনাস ল্যামডা। সো এটা করলে আমাদের 0 আসবে। এটা সলভ করলে আমি পাবো ল্যামডা স্কোয়ার -1 ইকুয়াল টু 0, অর ল্যামডা আমি পাবো
প্লাস মাইনাস 1, মানে একটি আইগেন ভ্যালু আমাদের হবে +1, মানে একটি আইগেন ভ্যালু আমাদের হবে λ1 = +1 এবং আরেকটি আইগেন ভ্যালু আমাদের হবে -1। সো 1 এবং -1 হচ্ছে আমাদের অ্যান্সার। সো অপশন নম্বর বি এরটা হবে। কিন্তু এই ম্যাট্রিক্সগুলো যদি একটু বড় বড় ম্যাট্রিক্স দিয়ে দেয় তখন আমাদের এই প্রসেসটা করতে একটু অসুবিধা হতে পারে। তার জন্য তোমাকে আমি একটা অল্টারনেটিভ মেথড শিখিয়ে রাখছি। সো A = যে ম্যাট্রিক্সটা, এটা হচ্ছে সেকেন্ড মেথড। আমি আগের মেথডটাকে ফার্স্ট মেথড বলছি, আমি নাম দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট মেথড, ঠিক আছে। তাহলে এবার আমরা চলে আসছি সেকেন্ড মেথডে। ম্যাট্রিক্সটা আমাকে দেওয়া আছে, আমি আরেকবার লিখলাম A 0 1 1 0। আমরা জানি এই প্রপার্টিটাকে আমরা কাজে লাগাবো, ট্রেস অফ এ ম্যাট্রিক্স সমান ট্রেস হচ্ছে এই নাম্বারগুলো সমষ্টি হয়, এই ডায়াগোনাল এলিমেন্টের সমষ্টিগুলো হচ্ছে ট্রেস। তাহলে ট্রেস অফ এ সমান হচ্ছে 0 + 0 সমান 0 এবং ট্রেস অফ এ সমান হয় ওই ম্যাট্রিক্সে যতগুলো আইগেন ভ্যালু আছে ওদের সমষ্টি হয়, মানে λ1 + λ2 এবং ডিটারমিনেন্ট অফ এ এটা আমাদের কত হচ্ছে 0 - 1 সমান -1 এবং এটা সমান হয় যতগুলি আইগেন ভ্যালু হবে তাদের গুণফলের সঙ্গে সমান হবে। তাহলে এখন তুমি আমাকে মানে বলো যে কোন দুটো নাম্বারের যোগ করলে 0 হয়, বিয়োগ করলে -1 হয়। আমাদের অ্যান্সার হবে সিম্পল, λ1 যদি +1 হয় অ্যান্ড λ2 সমান যদি -1 হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের এই দুখানা কন্ডিশন একসাথে তাহলে হোল্ড করবে। আচ্ছা, এই প্রপার্টিটাকে লাগিয়ে আমরা যখন ম্যাট্রিক্সটা যখন একটু বড় বড় দিয়ে দেবে না, তখন তোমরা এই প্রপার্টিকে লাগিয়ে করবে, অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, বুঝতে পারলে। ট্রেস অফ এ সমান হচ্ছে দুটো আইগেন ভ্যালু সমষ্টি। ট্রেস অফ এ বলতে আমরা কি বুঝি, এই যে ম্যাট্রিক্সের যে ডায়াগোনাল এলিমেন্টসগুলো আছে ওর সমষ্টি, আর ডিটারমিনেন্ট অফ এ আমাদের হয় দুটো আইগেন ভ্যালু গুণফল। তো জাস্ট এবার দুটো নাম্বারের যোগফল এত এবং গুণফল এত, তাহলে তুমি সংখ্যা দুটোকে খুব সহজেই বের করতে পারবে। ঠিক আছে, তাহলে চলে এসো আমাদের নেক্সট অঙ্কেতে। আমাদের নেক্সট অঙ্কটা আমি শেয়ার করছি। তিন নম্বর অঙ্কটা একটু বড় করছি আমরা। আচ্ছা দেখো, বলছে ইফ দ্য মোমেন্টাম অফ এ বডি ইনক্রিজেস বাই 25%, দেন কাইনেটিক এনার্জি উইল ইনক্রিজেস অ্যাপ্রক্সিমেটলি বাই কত হবে। দেখো আমরা জানি বলছে মোমেন্টামটা 25% ইনক্রিজ করলো, তাহলে কাইনেটিক এনার্জিটা কত পার্সেন্টেজ ইনক্রিজ করবে। তো আমরা জানি কাইনেটিক এনার্জি T = এটা আমাদের হয়ে থাকে p²/2m। এখন পিটা বেড়ে 25% বেড়ে গেল, মানে 25% বাড়া মানেটা হলো p + 25/100 × p, তার মানে এটা হয়ে গেল p + p/4, তার মানে এটা হয়ে গেল 5p/4। তাহলে আগে ছিল p, এখন হয়ে গেল 5p/4। তাহলে এখন তাহলে আমাদের t প্রাইম কত হবে, তাহলে এখনকার যে কাইনেটিক এনার্জিটা আমাদের হবে 5p/4 এর হোল স্কোয়ার, 5p/4 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2m। তাহলে এটা সলভ করলে চলে আসবে আমাদের কত, দেখো 25p²/16/2m। এবার আমাকে বলেছে কাইনেটিক এনার্জিটা কত পার্সেন্টেজ বাড়লো, মানে পরের কাইনেটিক এনার্জি টি প্রাইম মাইনাস প্রথমের কাইনেটিক এনার্জি ডিভাইডেড বাই টি, মানে প্রথমটা রেসপেক্টে কতটা বাড়লো, দ্যাট মাল্টিপ্লাইড বাই 100% করলেই হয়ে যাবে। তাহলে চলে আসছে দেখো 25p²/16 ডিভাইডেড বাই 2m মাইনাস টি এর অর্থ হলো p²/2m ডিভাইডেড বাই p²/2m ইন্টু 100%। তাহলে ওপর নিচে আমাদের 2m সব কেটে যাচ্ছে, তাহলে আমাদের থাকছে শুধু পড়ে থাকছে আমাদের 25p²/16 মাইনাস p² ডিভাইডেড বাই p² ইন্টু 100%। সো এটা করলে আমাদের চলে আসবে 9/16 ইন্টু 100%। এটা সলভ করলে তুমি দেখতে পাবে রাফলি আমাদের এটা 56% আমাদের বাড়বে। সো অপশন নম্বর সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে আই হোপ অঙ্কটা বুঝতে পারলে। নেক্সট অঙ্কটা যেটা আমি শেয়ার করতে চলেছি 4 নম্বর অঙ্ক।
আমাদের আলোচনা 4 নম্বর অঙ্ক। আচ্ছা 4 নম্বর অঙ্কটাকে আমরা কোথাও খুঁজে পাচ্ছি না। আচ্ছা একটু দাঁড়াও, কোথায়? আচ্ছা পেজ, আচ্ছা এখানে এসে বসে আছে। আচ্ছা ঠিক আছে, চলো এই অঙ্কটা সলভ করা যাক। আমি বড় করছি অঙ্কটাকে তোমাদের জন্য। দেখো এই অঙ্কটা দেওয়া হয়েছে। এই অঙ্কটাতে বলেছে একটা সিস্টেমের ল্যাগ্রাঞ্জিয়ান দেওয়া আছে, এবং বলেছে যে কনজুগেট মোমেন্টাম যদি পিআই হয়, এখানে এক্সআই এবং এক্সআই ডটটা হচ্ছে জেনারেলাইজড কোঅর্ডিনেট অ্যান্ড ভেলোসিটি। পিআই যদি আমাদের কনজুগেট মোমেন্টাম হয়, দেন ফর দ্য সিস্টেম, দেখো ল্যাগ্রাঞ্জিয়ানটা আমাদের দেওয়া আছে, আমি একবার লিখছি m/2, এটা আমাদের আসছে x1 ডট স্কোয়ার প্লাস x2 ডট স্কোয়ার প্লাস x3 ডট স্কোয়ার প্লাস এখানে দেওয়া আছে হাফ k/2 x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার, এটা আমাকে দেওয়া আছে। আমাকে জিজ্ঞেস করেছে যে যদি পিআই যদি কনজুগেট মোমেন্টাম হয়, দেন ফর দ্য সিস্টেম কোনটা আমাদের কনস্ট্যান্ট অফ মোশন হবে, ঠিক আছে? কোনটা আমাদের এখানে কনস্ট্যান্ট অফ মোশন হবে, ঠিক আছে? P3 P1 P2 P3 এর মধ্যে কোনটা কনস্ট্যান্ট অফ মোশন হবে খেয়াল করে দেখো। আচ্ছা এখানে কেটা ফাংশন অফ টি দেওয়া আছে, কেটা ফাংশন অফ টি দেওয়া আছে। তাহলে কেটা যদি ফাংশন অফ টি দেওয়া হয়, তাহলে ল্যাগ্রাঞ্জিয়ানটাও হচ্ছে আমাদের ফাংশন অফ টি হবে। যেহেতু এখানে কেটা হচ্ছে ফাংশন অফ টি দেওয়া আছে, তাহলে ডেফিনেটলি আমাদের ল্যাগ্রাঞ্জিয়ানটাও আমাদের ফাংশন অফ টি হবে। তাহলে ল্যাগ্রাঞ্জিয়ানটা এক্ষেত্রে হচ্ছে ফাংশন অফ টি হয়ে গেল। আর ল্যাগ্রাঞ্জিয়ান যদি ফাংশন অফ টি হয়, তাহলে আমাদের যে হ্যামিল্টনিয়ান মানে টোটাল এনার্জি, সেটাও হচ্ছে ফাংশন অফ টি হবে। টোটাল যে এনার্জি ইজ অলসো এ ফাংশন অফ টাইম, আর টোটাল এনার্জি যদি আমাদের ফাংশন অফ টাইম হয়, তাহলে এনার্জি কখনোই আমাদের কনস্ট্যান্ট অফ মোশন হবে না। সুতরাং অপশন নাম্বার ডিটা, দ্য এনার্জি ইজ এ কনস্ট্যান্ট অফ মোশন, এটা একেবারেই ভুল। এবার P1 P2 P3 এর মধ্যে কোনটা কনস্ট্যান্ট অফ মোশন, আমি এখানে দেখব কোনটা সাইক্লিক কোঅর্ডিনেট। সাইক্লিক কোঅর্ডিনেট বলতে আমরা বুঝবো যে ল্যাগ্রাঞ্জিয়ানের মধ্যে কোনটা অ্যাপিয়ার করছে না। আমি এখানে দেখতে পাচ্ছি x1 ডট x2 ডট x3 ডট সবাই অ্যাপিয়ার করছে, x1 x2 অ্যাপিয়ার করছে, কিন্তু x3 অ্যাপিয়ার করছে না। তার মানে যেটা অ্যাপিয়ার করবে না ওটা হচ্ছে সাইক্লিক কোঅর্ডিনেট। সাইক্লিক কোঅর্ডিনেট হচ্ছে কোনটা? সাইক্লিক কোঅর্ডিনেট হচ্ছে সেই কোঅর্ডিনেটটা যেটার উপরে ল্যাগ্রাঞ্জিয়ানটা ডিপেন্ড করবে না, মানে ল্যাগ্রাঞ্জিয়ানের মধ্যে যেটা অ্যাপিয়ার করবে না। তাহলে এখানে সাইক্লিক কোঅর্ডিনেটটা হচ্ছে আমাদের x3। আর x3 যদি আমাদের সাইক্লিক কোঅর্ডিনেট হয়, তো তার যে কনজুগেট মোমেন্টাম, তাহলে তার করেসপন্ডিং যে কনজুগেট মোমেন্টাম হবে, সেটা আমাদের কনস্ট্যান্ট অফ মোশন হয়। কনজুগেট যে মোমেন্টাম আমাদের হয়, হুইচ ইজ del L by del x3 ডট, দ্যাট ইজ ইকুয়াল টু, এটা আমাদের হবে P3, সেটা আমাদের কি হবে? কনস্ট্যান্ট অফ মোশন হবে। P3 ইকুয়াল টু কনস্ট্যান্ট অফ মোশন। তাহলে কি বললাম? সাইক্লিক কোঅর্ডিনেট যেটা, মানে যেটা তোমার ল্যাগ্রাঞ্জিয়ানের মধ্যে অ্যাপিয়ার করছে না। এখানে দেখো x1 x2 অ্যাপিয়ার করছে, কিন্তু x3 অ্যাপিয়ার করছে না, মানে ল্যাগ্রাঞ্জিয়ানটা x3-র উপরে ডিপেন্ডেন্ট নয়। মানে x3টা হচ্ছে সাইক্লিক কোঅর্ডিনেট। সাইক্লিক কোঅর্ডিনেটের যে কনজুগেট মোমেন্টাম, সেটা আমাদের কনস্ট্যান্ট অফ মোশন। তাহলে এখানে P3টা হচ্ছে আমাদের অপশন নাম্বার সি এরটা হচ্ছে রাইট অ্যান্সার। P3 ইজ দ্য কনস্ট্যান্ট অফ মোশন। তুমি চাইলে এটাকে তুমি ল্যাগ্রাঞ্জিয়াস ইকুয়েশন অফ মোশন তুমি বসিয়েও দেখতে পারো। দেখো x3 কনজুগেট যে আমাদের ল্যাগ্রাঞ্জিয়াস ইকুয়েশন অফ মোশনটা হবে ডিডিটি অফ del L by del x3 ডট মাইনাস del L by del x3 ইকুয়াল টু 0। তো এটা সলভ করে চলে আসবে ডিডিটি অফ mx3 ডট ইকুয়াল টু হবে 0, বিকজ এই কোয়ান্টিটিটা x3-র উপর ডিপেন্ডেন্ট নয়, তো এটা 0 হয়ে যাবে। তাহলে খেয়াল করে দেখো আমাদের mx3 ডট ইকুয়াল টু হয়ে যাবে আমাদের কনস্ট্যান্ট, আর mx3 ডট মানেই আমাদের হয়ে যাবে P3 ইকুয়াল টু কনস্ট্যান্ট। আচ্ছা নেক্সট যে প্রবলেমটা আমরা ডিসকাস করবো, সেই প্রবলেমটা হলো যে এ পার্টিকুলার আন্ডার দ্য অ্যাকশন অফ টু কনস্ট্যান্ট ফোর্সেস F1 and F1 equal to 4i plus 3j and F2 equal to 3i plus 2j is displaced from the point I plus 3j to 4i plus 8j.
দ্য ওয়ার্ক ডান। তো ওয়ার্ক ডান ইজ কত জিজ্ঞেস করেছে। সো এই প্রবলেমটাতে বলছে যে একটা পার্টিকেল দুটো কনস্ট্যান্ট ফোর্স দিয়ে অ্যাক্টেড হচ্ছে এবং তার জন্য একটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে। তাহলে আমাদের যে রেজাল্টেন্ট ফোর্স কত হচ্ছে এখানে, এই প্রবলেমে আমাদের যে রেজাল্টেন্ট ফোর্স, সেই রেজাল্টেন্ট ফোর্সটা কত, সেই রেজাল্টেন্ট ফোর্স এফ ইকুয়াল টু আমাদের দাঁড়াচ্ছে F1 প্লাস F2, জাস্ট দুটো ফোর্সের ভেক্টর সাম। সো সেটা আমাদের দাঁড়াচ্ছে 4i প্লাস 3j প্লাস 3i প্লাস 2j, তার আমাদের দাঁড়াচ্ছে 7i প্লাস 5j, এবং তার জন্য যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এস ইকুয়াল টু ডিসপ্লেসমেন্টটা দেখো এখানে দিয়েছে i প্লাস 3j থেকে 4i প্লাস 8j, তাহলে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে আমাদের 4i প্লাস 8j মাইনাস i প্লাস 3j। সো দ্য রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে তাহলে 3i প্লাস 5j। তাহলে আমাদের ওয়ার্ক ডান W সেটা আমাদের হবে F ডট এস, সেটা করলে আমাদের কত আসছে 7i প্লাস 5j ডট 3i প্লাস 5j। সো এখানে 21 i ডট i মানে 1 আর j ডট j মানে 1, সো 21 প্লাস 25 দ্যাট ইজ ইকুয়াল টু 46 ইউনিট হচ্ছে আমাদের অ্যান্সার। সো আমাদের অপশন নম্বর কোনটা হচ্ছে, অপশন নম্বর 8টা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রবলেমটাতে আমরা চলে যাচ্ছি। নেক্সট প্রবলেমটা দেখো, এই প্রবলেমটা দেওয়া হয়েছে, একটু শিফট করতে হবে, জাস্ট এক মিনিট। নেক্সট প্রবলেমটা দেখো, এই প্রবলেমটা দেওয়া হয়েছে, বলছে আইডেন্টিক্যাল রেইনড্রপস অফ সেম ডায়ামিটার আর ফলিং থ্রু এয়ার উইথ সেম টার্মিনাল ভেলোসিটি, হ্যাড 8 such drops coalesce to form a big drop, its terminal velocity would, তাহলে 8টা বড় ড্রপ মিলে একটা বড় ড্রপ ফর্ম করছে। তাহলে বলছে সে যদি তার জন্য টার্মিনাল ভেলোসিটি কী হবে। তো এখানে আমাদের যেটা অ্যাপ্লাই করতে হবে, স্টোকসের ল অ্যাপ্লাই করবো। সো স্টোকসের ল কী বলছে, স্টোকসের ল অফ ভিসকসিটি কী বলছে, যে ভিসকাস যে ফোর্সটা এফ ডি দ্যাট ইজ ইকুয়াল টু আমাদের হচ্ছে 6/η আর ভি। আর টার্মিনাল ভেলোসিটির জন্য আমরা জানি এই জিনিসটা আমাদের হয় 4/3 পাই আর কিউব ইন্টু রো মাইনাস সিগমা ইন্টু জি। তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি যেটা, যে আমাদের ভেলোসিটি ইজ প্রপোর্শনাল টু r স্কোয়ার, মানে টার্মিনাল যে ভেলোসিটিটা হবে ওটা আমাদের প্রপোর্শনাল টু হবে r স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এখানে দেখো, এখানে এমনি করে 8টা ড্রপ কোয়ালেস করেছে, তাহলে 8টা ড্রপ যদি কোয়ালেস করে তাহলে একটা বড় ড্রপ ফর্ম করছে, তার জন্য আমাদের ভলিউমটা তাহলে কী হবে। তো আমি ধরে নিচ্ছি যে ছোটো ড্রপগুলোর যদি রেডিয়াস হয় r ইজ দ্য রেডিয়াস অফ স্মল ড্রপস, আর ওই যে 8খানা ড্রপ যে কোয়ালেস করলো তার জন্য যে বড় ড্রপটা হলো তার জন্য ক্যাপিটাল আর যদি আমি ধরি রেডিয়াস অফ লার্জ ড্রপ, তাহলে সেক্ষেত্রে আমাদের ভলিউমটা আনচেঞ্জ থাকবে। তাহলে সেক্ষেত্রে আমাদের কী হবে 8 ইন্টু 4/3 পাই আর কিউব, 8টা ড্রপের যা ভলিউম সেটাই আমাদের একটা ড্রপের ভলিউমের সমান হবে। তাহলে সেক্ষেত্রে আমি পাচ্ছি আর কিউব ইকুয়াল টু 8r কিউব, অর আমি পাচ্ছি r ইকুয়াল টু 2r। তার মানে বড় ড্রপটা যে রেডিয়াস ওটা তার মানে টোয়াইস ইন্টু r হয়ে যাচ্ছে। আর যেহেতু v প্রপোর্শনাল টু r স্কোয়ার, তাহলে v প্রপোর্শনাল টু যদি r স্কোয়ার হয় তাহলে v1/v2 আগে আমাদের যা ছিল সেটা আমাদের হবে r স্কোয়ার ওভার 2r স্কোয়ার, 2r এর হোল স্কোয়ার। সো এটা আমাদের হবে 1/4। তার মানে v2 ইকুয়াল টু আমাদের হবে 4 টাইমস, এটা v1 না বলে 4 টাইমস v1, আর v1টা অ্যাকচুয়ালি v, মানে 4v হবে, মানে আগের তুলনায় আমাদের যে টার্মিনাল ভেলোসিটি 4 গুণ বেড়ে যাবে। সুতরাং অপশান তাহলে কোনটা হচ্ছে, তাহলে আমাদের কী হবে 4 টাইমস গ্রেটার হবে, তাই তো। অপশান আমাদের বিয়েরটা হচ্ছে, এই অপশানটা আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, পরের অঙ্কটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। পরের অঙ্কটা
অঙ্কটা আমি তোমার সঙ্গে শেয়ার করছি। সম্ভবত এই অঙ্কটা হবে 7 নম্বর অঙ্কটা হবে। সরি, জাস্ট 1 মিনিট। হ্যাঁ, এই অঙ্কটা তোমার সঙ্গে শেয়ার করলাম। আচ্ছা দেখো কি বলছে, দ্য টাইম পিরিয়ড অফ সিম্পল হারমোনিক মোশন রিপ্রেজেন্টেড বাই d2x by dt2 প্লাস আলফা এক্স ইকুয়াল টু 0, তা কত হবে? এখন আমি জানি যে সিম্পল হারমোনিক মোশনকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি d2x by dt2 প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0, এটা হয়ে থাকে। তাহলে এখানে আমাদের দেখো আমি যদি কম্প্যারিজন করলে আমি পেয়ে যাচ্ছি ওমেগা স্কোয়ার ইকুয়াল টু এ। এটা হচ্ছে আমাদের এ, না এটা আলফা দেওয়া আছে, সরি এটা আলফা হবে। তো ওমেগা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আলফা। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি আমি ওমেগা ইকুয়াল টু রুট আলফা। তাহলে টাইম পিরিয়ড আমাদের হয় 2π বাই ওমেগা, আর এখানে ওমেগাটা পেয়ে গেছি রুট আলফা, তাহলে 2π বাই রুট আলফা ইজ আওয়ার অ্যান্সার। সেটা কোন অপশানের সঙ্গে ম্যাচ করছে? অপশান নাম্বার এর সঙ্গে ম্যাচ করছে। ঠিক আছে, আচ্ছা পরের অঙ্কটা চলে আসছি আমরা। আট নম্বর অঙ্কটা হবে। এই অঙ্কটা দিয়েছে, একটু বড় করা যাক অঙ্কটাকে। তো কি বলছে যে two interfering beams of light have their intensities in the ratio 9:4. In the interference pattern the ratio of maxima and minimum intensity কত হবে? দুটো ইন্টারফারিং বিম দেওয়া আছে, তাদের রেশিও দেওয়া আছে। ধরা যাক দুটো ইন্টারফারিং বিমের ইন্টেন্সিটি রেশিও হচ্ছে I1:I2 আমাকে দেওয়া আছে 9:4। এখন আমি জানি যে দুটো বিম যখন ইন্টারফেয়ার করে তখন তাদের যে রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউড হয়, সেই অ্যামপ্লিটিউডটা আমরা জানি সেটা হয়ে থাকে a স্কোয়ার ইকুয়াল টু a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস 2a1 a2 cos আলফা। ঠিক তো? এখন আমি জানি যে এটা হচ্ছে ইন্টারফেয়ার করার পরে যে রেজাল্টেন্ট যে বিমটা হবে তার অ্যামপ্লিটিউড, এটা হচ্ছে যে দুটো বিম ইন্টারফেয়ার করছে তাদের ইন্ডিভিজুয়াল অ্যামপ্লিটিউড। এখন আমি জানি যে I হচ্ছে প্রপোর্শনাল টু a স্কোয়ার, মানে ইন্টেন্সিটিটা হচ্ছে প্রপোর্শনাল টু অ্যামপ্লিটিউড স্কোয়ার। তাহলে এই ইকুয়েশনটাকে আমি তাহলে লিখতে পারি I is equal to I1 plus I2 plus 2 root under I1 I2 cos alpha। তাহলে এখানে I max কখন হবে? তাহলে I max কন্ডিশনটা কখন হবে? যখন I max তখন হবে যখন আমাদের cos আলফাটা 1 হবে। আর I min কখন হবে? I min তখন হবে যখন cos আলফাটা -1 হবে। তাহলে এখানে ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি আসছে? তাহলে I ম্যাক্সিমাম কত হবে? তাহলে I ম্যাক্সিমাম আমাদের হবে I1 প্লাস I2 প্লাস 2 রুট আন্ডার I1 I2 বলে কত আসছে? I1টা দেওয়া আছে 9, সো 9 প্লাস 4 প্লাস 2 রুট 9 ইন্টু 4, তাহলে এটা কত আসছে? 9 প্লাস 4 মানে হচ্ছে 13 প্লাস 2 ইন্টু 6, তাহলে এটা কত আসছে? 25। সিমিলারলি I min কত আসবে? I min আমাদের আসবে I1 প্লাস I2 মাইনাস 2 রুট I1 I2, তাহলে এটা করলে কত আসবে? 9 প্লাস 4 মাইনাস 2 রুট 9 ইন্টু 4, সো 13 মাইনাস 12 দ্যাট ইজ ইকুয়াল টু 1। তাহলে আমাদের এখানে I max is to I min এর যে রেশিওটা এলো, আমাদের এখানে I max ডিভাইডেড বাই I min এর যে রেশিওটা এলো ওটা আমাদের এলো 25:1, 25:1 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অপশন চেক করে দেখো, কোন অপশনটা আসছে। সি, অপশন নম্বর সি এরটা আসছে, অপশন নম্বর সিতে আমাদের 25:1 দেওয়া আছে। তো এইভাবে আমাদের অঙ্কগুলো সলভ করতে হবে। আচ্ছা, আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট অঙ্কেতে। নেক্সট অঙ্কটা চলে যাচ্ছি।
আমরা এটা করলাম নাম্বার 8 এর প্রবলেমটা। নাম্বার 9টা দেখো, এই প্রবলেমটা দেওয়া হয়েছে। জাস্ট এক মিনিট। বলছে যে দ্য ডাবলেট স্প্লিটিং অফ Na sodium D line into D1 D2 line is due to the, বলছে সোডিয়ামের যে D1 D2 লাইনটা পাওয়া যায় ওটা আমরা সবাই জানি যে ওটা আমাদের হয়ে থাকে ডিউ টু দ্য এলএস কাপলিংয়ের জন্য। তো এই জিনিসটাকে আমরা আরেকটু ভালো করে বুঝবো, যেটা এটা অ্যান্সারটা আমরা জানি যে এটা এলএস কাপলিংয়ের জন্যই হয়, মানে স্পিন অরবিট কাপলিংয়ের জন্য এই জিনিসটা পাওয়া যায়। তো এই জিনিসটাকে আমরা আরেকটু ভালো করে আমরা দেখবো যে সোডিয়াম ডি লাইনটা কেন D1 D2 লাইনে স্প্লিট করে, এই ব্যাপারটা আমাদের একটু বুঝতে হবে। যে সোডিয়ামের যে স্ট্রাকচারটা, ইলেকট্রনিক যে কনফিগারেশনটা আমরা যদি দেখি, সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন হলো 11 হচ্ছে তার অ্যাটমিক নাম্বার, তাহলে তার 1s2 2s2 2p6 3s1, তার মানে লাস্ট অরবিটে ওর একটা ইলেকট্রন আছে এবং সেটা এস অরবিটে আছে। আচ্ছা, এস অরবিটের জন্য আমাদের এল কত হয়? তার মানে লাস্ট অরবিটের ইলেকট্রনটা সেটা কোথায় আছে? সেটা আমাদের আছে এস অরবিটে। আচ্ছা, এস অরবিটের জন্য আমাদের এল কত, মানে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার কত হয়? এল = 0। আর স্পিন কোয়ান্টাম নাম্বারটা আমাদের হবে হাফ, কারণ ইলেকট্রন হলো একটা স্পিন হাফ পার্টিকেল। তো তার জন্য আমাদের যেটা জে হবে, আমাদের হবে এল ± এস, মানে 0 ± হাফ। কিন্তু এখানে মাইনাস হাফটা হবে না, শুধুমাত্র প্লাস হাফটাই হবে, কারণ জে এর ভ্যালু কখনো তোমাদের নেগেটিভ, কখনোই তোমাদের নেগেটিভ হতে পারে না, ঠিক আছে? আচ্ছা, জে এর ভ্যালুটা আমাদের কখনোই তাহলে নেগেটিভ হতে পারে না। অলরাইট, আচ্ছা, তাহলে এর জন্য আমাদের তাহলে স্পেকট্রোস্কোপিক টার্ম সিম্বল কী হবে? এর জন্য আমাদের স্পেকট্রোস্কোপিক টার্ম সিম্বল হবে 2s + 1 L J, তার মানে 2s + 1 মানে 2 × 1/2 + 1 মানে 2, L = 0 এর জন্য S আর J এর জন্য হাফ। তাহলে এটা হচ্ছে আমাদের স্পেকট্রোস্কোপিক টার্ম সিম্বল। এবার যখন তুমি সোডিয়াম অ্যাটমকে এক্সাইট করবে তখন সে অবভিয়াসলি যাবে এস থেকে পি অরবিটে। তুমি যদি এক্সাইট করো তাহলে এস অরবিট থেকে পি অরবিটে যাবে। তাহলে আপন এক্সাইটেশন electron will go from s orbit to p orbit। তাহলে তখন আমাদের স্পেকট্রোস্কোপিক টার্ম সিম্বল কী হবে? পি অরবিটের জন্য আমাদের এল কত? পি অরবিটের জন্য এল = হচ্ছে 1, আর এস তো আমাদের হাফই ছিল, তার মানে জে আমাদের হবে এল ± এস, তার মানে একটা হবে 1 ± হাফ, তাহলে এর ভ্যালু হবে 3/2 দিয়ে হাফ। তাহলে আমাদের যে স্পেকট্রোস্কোপিক টার্ম সিম্বলটা হবে 2s + 1 L J, সেটা আমাদের হবে 2p 3/2 এবং আরেকটা আমাদের হবে 2p হাফ। এই যে 2p 3/2 থেকে এবার তার মানে দুখানা তার মানে লেভেলে ভাঙলো। এই যে একটা লেভেল হলো 2p 3/2, তাহলে আমরা যদি ছবিটাকে আঁকি তাহলে এই লেভেলটা হচ্ছে আমাদের 2p 3/2, এটা আমাদের পি অরবিটের জন্য। তাহলে এই লেভেলটা হচ্ছে আমাদের 2p 3/2 আর এই লেভেলটা হচ্ছে 2p হাফ। এবার সেখান থেকে আমাদের ট্রানজিশনটা হচ্ছে এসের একটাই লেভেল, সেই লেভেলটা হলো 2s হাফ। তাহলে 2p 3/2 থেকে 2s হাফের জন্য আমরা পাবো সোডিয়াম D2 লাইন, আর 2p হাফ থেকে 2s হাফের জন্য আমরা পাবো সোডিয়াম D1 লাইন। তাহলে এইটা হচ্ছে আমাদের সোডিয়ামের D1 D2 লাইনের অরিজিন, বুঝতে পারলে? তাহলে এই যে জিনিসটা হলো, এটা কিন্তু হলো দেখো এলএস কাপলিংয়ের জন্য হলো, ঠিক আছে? তো আমি এটাকে পুরোটাকে এক্সপ্লেন করে দিলাম যে কেন, মানে কোন ট্রানজিশনের জন্য D2 এবং D1 লাইনটা হচ্ছে। তাই D2 লাইনটা আমাদের হবে 2p 3/2 থেকে এই যে 2s হাফের যে ট্রানজিশনটা হচ্ছে এর জন্য আমাদের একটা লাইন পাওয়া যাবে, আর 2p হাফ থেকে 2s হাফে ট্রানজিশনের জন্য আমরা আরেকটা লাইন পাবো, এটা হচ্ছে D2 লাইন এবং এই লাইনটা হচ্ছে D1 লাইন। এবং এখানে মনে রাখতে হবে যে এখানে যে ডেল্টা জে এই যে ট্রানজিশনগুলো হচ্ছে, এখানে তোমাদের ডেল্টা এল এর যে চেঞ্জটা হবে, +-1,
আর ডেল্টা জের চেঞ্জটা হবে 0 ± 1, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের ট্রানজিশনের জন্য সিলেকশন রুলগুলো, ঠিক আছে? অলরাইট, চলে এসো আমাদের লাস্ট অঙ্কেতে। আমি পরে কোনো একটা সময়তে বাকি অঙ্কগুলোকে আপলোড করে দেবো। আচ্ছা, কিছু একটা প্রবলেম হচ্ছে, এটা কোথাও দেখতে পাচ্ছি না, ট্রান্সফার হচ্ছে না কেন? আচ্ছা আচ্ছা, লেট মি চেক আমাদের অঙ্কটা অ্যাকচুয়ালি কী ছিল। এখানে কোনো একটাভাবে ট্রান্সফারটা হচ্ছে না হয়তো। আচ্ছা, আমরা অঙ্কটা তাহলে এবার দেখে নিচ্ছি এখান থেকে খুলে। প্রবলেমটা দেখো, 10 নম্বর প্রবলেমটা কী দেওয়া আছে। বলছে দ্য স্পেকট্রোস্কোপিক টার্ম ফর অ্যান অ্যাটম ইন হুইচ দেয়ার ইজ অনলি 1 ইলেকট্রন ইন পি অরবিটাল। এটা তো আমরা এখনই করলাম। আমরা স্পেকট্রোস্কোপিক টার্ম সিম্বলটা চেয়েছে যেখানে পি অরবিটে মাত্র একটা ইলেকট্রন আছে, তাহলে তার জন্য বলছে স্পেকট্রোস্কোপিক টার্ম সিম্বলটা কী হবে। তো সেটাকে আমরা বের করবো। দেখো, তাহলে ফর দ্য পি অরবিটের জন্য আমরা এখনই যেটা বললাম, ফর পি অরবিট এল ইকুয়াল টু 1 হয়, আর এস ইকুয়াল টু তোমাদের হয় হাফ। তাহলে যে আমাদের হবে এল ± এস, এটা হতে পারে 3/2 আর হাফ। আর স্পেকট্রোস্কোপিক টার্ম সিম্বলটা আমি এখনই বললাম 2s + 1 এল যে 2s + 1 মানে এস ইকুয়াল টু হাফ আছে, তো এখানে 2 হয়ে যাবে। এল এর ভ্যালু 1 মানে পি, তাহলে একটা হবে 2p 3/2। মানে এক্ষুনি আমরা যেটা ওই সোডিয়ামের D1 D2 লাইনে যে এক্সাম্পলটা দেখলাম ওটাই দেওয়া আছে। তাহলে অ্যান্সারটা আমাদের হবে 2p 3/2 অ্যান্ড 2p হাফ। তাহলে এবার দেখা যে কোশ্চেনটা কী আছে। দেখো 2p হাফ এবং 3/2 অপশন আমার বিয়েটা তাহলে এক্ষেত্রে হচ্ছে। তাহলে আমাদের এখানে অপশন নাম্বার কোনটা হচ্ছে? অপশন নাম্বার বিয়েরটা হচ্ছে। সো আমরা এখানে 2016 সালে তাহলে 10টা অঙ্ক তাহলে আমরা সলভ করে ফেললাম। তো আমি পরে কোনো একটা সময়তে আমি বাকি প্রবলেমগুলোকে আমি আপলোড করে দেবো। তো এই ভিডিওতে আমরা এই 10টা প্রবলেমকে জাস্ট শো করলাম, ঠিক আছে? অবশ্যই তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।